বিটিএস মেম্বার জিওন জাংকুকের খুব পছন্দের একটি ড্রামা হচ্ছে 21-22। কি আছে এই ড্রামায় যার জন্য জাংকুকের কাছে এই ড্রামাটা এত ভালো লেগেছে, সেটাই জানবো আজকের এক্সপ্লেনেশনে। তাহলে চলুন শুরু করি আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে মিন্টে ঘুমাচ্ছে এবং নাহিদু তাকে ডাক দিয়ে জাগানোর চেষ্টা করছে। মিন্টে চোখ খুলে দেখে নাহিদু স্কুলের পোশাক পরে দাঁড়িয়ে আছে, কিন্তু আসলে সেটা ছিল তার ভ্রম। নাহিদু তাকে তাড়াতাড়ি তৈরি হয়ে বাইরে আসতে বলে। এরপর তারা দুজন ম্যাসাজ নিতে যায়। এরপর তারা একটি রেস্টুরেন্টে খেতে যায়। সেখানে মিন্টে নাহিদুকে জিজ্ঞেস করে, তুমি কেন ফ্যান্সিং ছাড়োনি? তুমি তো ওটাতে ভালোও ছিলে না। নাহিদু জানায় যে সে ফ্যান্সিং খুব পছন্দ করত এবং এটি করলে তার হার্টবিট বেড়ে যেত। এরপর সিন আবারও 1998 সালে ফিরে যায়, যেখানে বেকজিন ওয়াশরুমের দরজার কোড বের করে এবং খবরের কাগজের মাধ্যমে নাহিদুকে সেটি জানায়। বেকজিন তার বাড়ির বাগানে বসেছিল। তখন সুংওয়ান বাইরে আসে এবং বেকজিনের টি শার্টে TYBS লেখা দেখে অবাক হয়। বেকজিন জানায় যে সেও একই স্কুলে পড়তো। সুংওয়ান নিজেকে 24তম ব্যাচের প্রডিউসার হিসেবে পরিচয় দেয় এবং বেকজিন জানায় যে সে 20তম ব্যাচের অ্যানাউন্সার ছিল। সুংওয়ান অবাক হয়ে বলে যে সে শুনেছিল বেকজিন অনেক বড়লোক ছিল। পরবর্তী দৃশ্যে ফ্যান্সিং প্র্যাকটিসের সময় কোচ সবাইকে জানায় যে আগামী মাসে একটি প্রতিযোগিতা আছে এবং প্রথম 8 জন জাতীয় দলে সুযোগ পাবে। নাহিদুর র্যাঙ্ক 26 হওয়া সত্ত্বেও কোচ তাকে উৎসাহ দিয়ে বলে ইউরিনের পর সেই এখানে সবচাইতে ভালো খেলোয়াড়। ক্লাসে জিইয়ং নাহিদুকে জিজ্ঞেস করে যে সে ইউরিনের সাথে ক্লোজ হয়েছে কিনা। নাহিদু তখন খুব চিন্তায় ছিল। ক্লাসে শিক্ষক আসার পর দেখেন ইউরিনের কাছে বই নেই, তাই তিনি তাকে বারান্দায় নীল ডাউন হয়ে থাকার শাস্তি দেন। নাহিদুও শাস্তি পাওয়ার জন্য বই নেই বলে উঠে দাঁড়ায়, কিন্তু জিইয়ং নিজের বই নাহিদুর বেঞ্চে ফেলে দিয়ে নিজে বাইরে শাস্তির জন্য চলে যায়। বারান্দায় শাস্তি অবস্থায় জিইয়ং ইউরিনের সাথে কথা বলতে থাকে। সে জানতে পারে ইউরিনের গোড়ালিতে চোট পেয়েছে। জিইয়ং তখন ক্লাসের জানালা দিয়ে শিক্ষককে অনুরোধ করে যেন ইউরিনের চোটের কারণে তাদের দাঁড়িয়ে থাকার অনুমতি দেওয়া হয়। শিক্ষক রাজি হয়ে যান। এদিকে ক্লাসে সুংওয়ান নাহিদুকে একটি চিঠি পাঠায়, যাতে লেখা ছিল তারা যেন একসাথে লাঞ্চ করে। নাহিদু এবং সুংওয়ান একটি রেস্টুরেন্টে খেতে যায়। নাহিদু জানতে পারে যে সুংওয়ান আসলে বেকজিনের বাড়িওয়ালার মেয়ে। সুংওয়ান বলে বেকজিন তার সিনিয়র এবং তার সাথে কথা বলতে সে কিছুটা ভয় পায়, কিন্তু নাহিদু তাকে আশ্বস্ত করে যে বেকজিন খুব ভালো মানুষ। অন্যদিকে বেকজিন তার ভাইয়ের সাথে বার্গার খেতে যায়। সেখানে স্কুলের কিছু ছেলে বেকজিনের ভাইকে তার পরিবারের আর্থিক অবস্থার জন্য অপমান করছিল। বেকজিন সেখানে এসে ওই ছেলেদের কড়া ভাষায় শাসিয়ে দেয় এবং বলে এরপর এমন করলে সে সরাসরি তাদের বাবা মার কাছে যাবে। এরপর বেকজিন তার ভাইকে বোঝায় এবং তারা একসাথে সময় কাটায়। তার ভাই বলে সে তার বাবা মাকে খুব মিস করে। অন্যদিকে ফ্যান্সিং কম্পিটিশনের সময় নাহিদু ইউরিনকে দেখে মনে মনে প্রতিজ্ঞা করে যে সে একদিন নিশ্চয়ই জাতীয় দলে সুযোগ পাবে। নাহিদু জানতে পারে যে সিনিয়ররা তাদের রাতে প্র্যাকটিস করতে দেয় না। তখনই খবর আসে যে ফুল হাউস কমিক বইয়ের ভলিউম 12 বাজারে এসেছে। নাহিদু এবং ইউরিন দুজনই বেকজিনের দোকানের দিকে দৌড়ে যায়। নাহিদু আগে পৌঁছায় এবং বেকজিনের কাছে বইটি চায়। বেকজিন জানায় সব কপি শেষ হয়ে গেছে। নাহিদু খুব মন খারাপ করে। পরে বেকজিন একটি কপি লুকিয়ে রেখেছিল, যা নাহিদু দেখে ফেলে। এমন সময় ইউরিনও সেখানে পৌঁছায়। বেকজিন নিয়ম অনুযায়ী বইটি নাহিদুকে দেয়, কারণ সে আগে এসেছিল। ইউরিন খুব হতাশ হয়। রাতে বেকজিন ইউরিনকে বাস স্ট্যান্ডে এগিয়ে দিতে যায়। ইউরিন বলে বেকজিন তার প্রথম ভালোবাসা ছিল, কিন্তু বেকজিন হাসতে হাসতে বলে ইউরিন আসলে তার স্পোর্টস কারটি ভালোবাসতো। পরের দিন কোচ নাহিদুকে একটি বড় সুখবর দেন। তিনি জানান যে র্যাঙ্কিং এর উপরে থাকা 2 জন খেলোয়াড়ের নাম উঠিয়ে নেওয়ায় নাহিদু জাতীয় দল হয়ে খেলার সুযোগ পেয়েছে। নাহিদু আনন্দে আত্মহারা হয়ে যায়। রাতে নাহিদু বাড়ি ফেরার সময় দেখে একজন লোক বাড়ির মালিকের কাছে বেকজিনের খোঁজ করছে। নাহিদু মনে করে লোকটি হয়তো কোনো পাওনাদার, তাই সে দৌড়ে গিয়ে বেকজিনকে লুকিয়ে পড়তে বলে। লোকটি চলে যাওয়ার পর বেকজিন তার দরজার লেটার বক্সে একটি চিরকুট পায়। চিরকুটটি এসেছিল তার বাবার কাছ থেকে। তার বাবা লিখেছিল যে তিনি তার সাথে দেখা করতে এসেছিলেন, কিন্তু দেখা পাননি।
নাহিদু এটি পড়ে স্তব্ধ হয়ে যায়, কারণ তার একটি ভুলের জন্য বেকজিন তার বাবার সাথে দেখা করার সুযোগ হারিয়েছে। পরের সিনে দেখা যায় নাহিদু দৌড়াতে দৌড়াতে সব জায়গায় বেকজিনের বাবাকে খুঁজতে থাকে। এদিকে বেকজিনও দৌড়ে বাস স্ট্যান্ডে যায়। তার খুব খারাপ লাগে যে সে তার বাবার সাথে দেখা করতে পারল না। তখনই একটি বাস ছাড়ে এবং সে বাসের ভেতরে তার বাবাকে দেখতে পায়। সে বাসের পেছনে দৌড়াতে থাকে, কিন্তু বাসটি চলে যায়। কিছু দূর যাওয়ার পর বাসটি থামে এবং বেকজিনের বাবা বাস থেকে নেমে আসে। তারা দুজন একে অপরের সাথে দেখা করে খুব খুশি হয়। কিছুক্ষণ কথাবার্তার পর বেকজিনের বাবা চলে যেতে নেন। বেকজিন তার বাবার হাত ধরে তাকে থামায় এবং বলে, বাবা, যাই হয়ে যাক, আমি আমাদের পরিবারকে আবারও এক করব। তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে এবং এরপর তার বাবা চলে যায়। বেকজিনের চোখে পানি চলে আসে, সে কাঁদতে থাকে। এরপর সে বাড়িতে ফেরার পথে বাসের জানালা থেকে দেখে নাহিদু রাস্তায় দৌড়াচ্ছে। সে এখনো বেকজিনের বাবাকেই খুঁজছে। বেকজিন বাস থেকে নেমে আসে এবং তাকে ধরে ফেলে। তার পায়ের দিকে তাকিয়ে বেকজিন বলে, তোমার পায়ে চোট লেগেছে, তোমার পায়ে কিছু হয়ে গেলে তুমি কি করবে? তুমি কতক্ষণ ধরে এভাবে দৌড়াচ্ছ? অন্তত জুতো তো পরে নিতে। নাহিদু বেকজিনের কাছে ক্ষমা চায়। বেকজিন বলে যে ক্ষমা চাওয়ার দরকার নেই, সে তার বাবার সাথে দেখা করে এসেছে। এটা শুনে নাহিদু খুব স্বস্তি পায়। কিছুক্ষণ পর নাহিদু বেকজিনকে তার বাবার দেওয়া চিঠিটি ফিরিয়ে দেয়। সে বলে, তুমি এটা ফেলে এসেছিলে। আমার খুব খারাপ লাগছিল যে আমার জন্য তুমি তোমার বাবার সাথে দেখা করতে পারলে না। আমি ভেবেছি আমি তোমাকে আর কোনোদিন দেখতে পাবো না, আর ফুল হাউসের নতুন ভলিউমও আর পাবো না। আমাকে অন্য কোনো দোকান খুঁজতে হবে। এটা শুনে বেকজিন হাসতে থাকে। নাহিদু খেয়াল করে যে তার চিঠি ছিঁড়ে গেছে। বেকজিনও সেটা দেখে এবং সে নাহিদুর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে। নাহিদু ভাবে বেকজিন বোধহয় তাকে পিঠে করে নিয়ে যাবে। সে যখন বেকজিনকে ধরতে যায় তখন বেকজিন দাঁড়িয়ে পড়ে এবং ছিঁড়ে যাওয়া চিঠিটা নাহিদুর হাতে দিয়ে বলে, এটা ব্যাগের মধ্যে রাখো। এরপর বেকজিন নিজের পায়ের সাথে নাহিদুর পা বেঁধে দেয় এবং তাকে নিয়ে হাঁটতে শুরু করে। নাহিদু ঠিকভাবে হাঁটতে পারছিল না এবং সে বেকজিনের ওপর চিৎকার করতে থাকে। বেকজিন বলে, তুমি কি আমার উপর রেগে আছো? আমরা ঠিক করেছিলাম না যে আমরা যখন একসাথে থাকবো তখন শুধু খুশি থাকবো? তুমি কি বাড়ি যেতে চাও না? নাহিদু বলে, চাই। আর এভাবেই তারা দুজন যেতে থাকে। বাড়ি ফিরে নাহিদু তার অনলাইনের বন্ধুর সাথে চ্যাট করে এবং আজকের সব কথা তাকে জানায়। পরের দিন সকালে সে কোচের কাছে গিয়ে বলে, আমি আরো ট্রেনিং করতে চাই, খুব ভোরে এবং ছুটির দিনগুলোতেও। কোচ বলে, বেশ তো, করো। নাহিদু বলে, একা একা প্র্যাকটিস করলে আমি উন্নতি করতে পারবো না, আপনি কি আমাকে শেখাতে পারেন? কোচ বলে, তুমি চাও আমি আমার ছুটির দিনগুলো তোমার পেছনে নষ্ট করি? আমার মনে হয় না আমি তা পারবো। নাহিদু খুব করুণ মুখ করে তাকে অনুরোধ করে। কোচ তাকে জিজ্ঞেস করে তার লক্ষ্য কি। নাহিদু জানায় সে প্রথম হতে চায়। কোচ এসে বলে যে অন্তত তোমার একটা লক্ষ্য আছে, অনেকের তো সেটাও থাকে না। সে নাহিদুকে শেখাতে রাজি হয়ে যায়। কোচ বলে, আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। নাহিদু রাজি হয়। কোচের প্রথম টাস্ক ছিল প্রতিদিন ভোরে 5 কেজি ওজন নিয়ে দৌড়ানো। নাহিদু তাই করে। এরপর কোচ তাকে শর্ট চালানোর প্র্যাকটিস করতে বলে। নাহিদু সেটাও করে। দ্বিতীয় টাস্ক হিসেবে তাকে ওজন নিয়ে পাহাড়ে উঠতে বলা হয় এবং সে সেটাও করে। চতুর্থ টাস্ক ছিল একটি বিশেষ নাচ শেখা। নাহিদু সব কথা মেনে চলে। শেষে কোচ তাকে বলে, আমি যাই করতে বলি না কেন তুমি কোনো প্রশ্ন করবে না, কারণ আমি বোঝালেও তুমি বুঝবে না। নাহিদু তাতেও রাজি হয়। পরের দিন কোচ যখন নাহিদুকে পার্সোনাল ট্রেনিং দিচ্ছিল তখন অন্য মেয়েরা তা দেখে অবাক হয়। তারা বলে, কোচ আমাদের জন্য কখনো এমন করেনি। ইউরিন কোচের কাছে গিয়ে জিজ্ঞেস করে সে কেন নাহিদুকে আলাদাভাবে ট্রেনিং দিচ্ছে। কোচ বলে, নাহিদু নিজে থেকেই প্র্যাকটিস করার ইচ্ছা প্রকাশ করেছে এবং সে প্রথম হতে চায়। কোচ আবারও বলে, একজন ছাত্র যখন শিখতে চায় তখন তাকে শেখানো একজন শিক্ষকের দায়িত্ব। এর আগে কেউ কোনোদিন আমার কাছে এসে এভাবে সাহায্য চায়নি। রাতে সবাই যখন বাড়ি চলে যায় তখন ইউরিন আবারও জিমনেশিয়ামে ফিরে আসে এবং দেখে নাহিদু প্র্যাকটিস করছে। ইউরিনও প্র্যাকটিস শুরু করে। তখনই তাদের এক সিনিয়র মেয়ে সেখানে চলে আসে এবং তাদের উপর চিৎকার করতে থাকে। সে ইউরিনকে সোট দিয়ে মারতে শুরু করে। ইউরিন ক্ষমা চায়, কিন্তু নাহিদু মাঝখানে চলে আসে এবং বলে যে ইউরিনের পায়ে চোট আছে। সিনিয়র মেয়েটি নাহিদুকে মারতে গেলে ইউরিন আবারও ক্ষমা চায় এবং বলে এরকম আর হবে না। এরপর ওই সিনিয়র তাদের দুজনকে মেজে পরিষ্কার করতে বলে চলে যায়। সিনিয়র চলে যাওয়ার পর নাহিদু ইউরিনকে বলে,
তুমি কেন ওর কাছে ক্ষমা চাইলে? তুমি বরাবরই এমন। ইউরিন কথা না বলে চলে যেতে চাইলে নাহিদু তাকে সোট দিয়ে আটকায়। ইউরিন নাহিদুর সোট ফেলে দেয় এবং বলে, তুমি যদি ক্ষমা চাইতে তাহলে তখনই সব শেষ হয়ে যেত। এভাবে উল্টো জবাব দিলে ওরা আমাদের উপর আরো অত্যাচার করবে। নাহিদু বলে, এভাবে ভয় পেয়ে থাকলে আমরা কোনোদিনই এগোতে পারবো না। সে বলে, আমি তোমাকে মন থেকে খুব ভালোবাসতাম আর শ্রদ্ধা করতাম, হয়তো সে কারণে আমি এখন তোমাকে আরো বেশি ঘৃণা করব। সে ইউরিনকে একা ফেলে সেখান থেকে চলে যায়। বাড়ি যাওয়ার পথে ইউরিনের প্রতি তার আগের ভালোবাসার কথাগুলো মনে পড়ে। এরপর সে বেগজিনের দোকানে যায় এবং ভলিউম 12 ফেরত দিয়ে চলে আসতে থাকে। বেগজিন জিজ্ঞেস করে, কি হয়েছে? সে নাহিদুকে একজোড়া নতুন জুতো দেয় এবং বলে, আমার জন্য তো তোমার জুতোটি ছিঁড়ে গিয়েছিল। এটা দেখে নাহিদুর চোখে পানি চলে আসে। বেগজিন বলে, তুমি তো বলেছিলে আমরা একে অপরের সাথে খুশি থাকবো। নাহিদু বলে, তুমি কি কোনো প্রশ্ন না করে একটা কথা বলতে পারো? বলো যে ইউরিন ভুল ছিল। বেগজিন কিছুই বলতে পারে না। নাহিদু রেগে সেখান থেকে চলে যায়। বেগজিন তার পেছন পেছন আসে এবং শেষমেশ বলে যে ইউরিন ভুল ছিল। নাহিদু তাকে দেখে বলে, আমি এখন বুঝতে পারছি আমি ফেন্সিং এ কেন ভালো হতে পারছি না। আমাকে বিপক্ষের সাথে দূরত্ব বজায় রাখতে হবে। আমি ইউরিনের এবং তোমার থেকে অনেক বেশি প্রত্যাশা করে ফেলেছিলাম। বাড়ি ফিরে নাহিদু তার ডায়েরি থেকে ইউরিনের সব ছবি ও পেপার কাটিং ফেলে দেয়। এরপর সে তার অনলাইন বন্ধুকে সব কথা বলে। তার বন্ধু বলে, ইউরিন ভুল ছিল। এটা শুনে নাহিদু খুব খুশি হয় এবং বলে, আমি সারাটা দিন এই কথাটাই শুনতে চেয়েছিলাম। তার বন্ধু বলে, আমাদের দুজনের মধ্যে কোনো দূরত্ব নেই, তাই সেটা নিয়ন্ত্রণ করার দরকার নেই। অবশেষে জানা যায় যে নাহিদুর ওই অনলাইন ফ্রেন্ডটি আসলে ইউরিন নিজেই। সে টাইপ করে, চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে থাকবো। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। এই এপিসোডটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী এপিসোড দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।